সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, অনেক অনেক খবর আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ৪৮ ঘন্টার ভেতরে যদি ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে চুক্তি না করে, তাহলে ইরানের উপরে ভয়াবহ হামলা চালানো হবে। তিনি একই সাথে আশাবাদ ব্যক্ত করেছেন যে খুব শিগগিরই ইরানের সাথে একটা ফাইন সুন্দর একটা চুক্তি হচ্ছে। তিনি যে হুমকি দিলেন আবার চুক্তির কথা বললেন, আসলে কি হচ্ছে? এটা দ্বিচারিতা, দ্বিমুখী কথাবার্তা হয়ে গেল না? আমি একবার শুরুটা প্রশ্ন দিয়েই করলাম। এপাশে একটি সূত্র থেকে জানলাম ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে নতুন করে শর্ত আরোপ করেছে। সেই শর্ত পূরণ হলে তবেই ইরান হরমুজ প্রণালী খুলবে। কিন্তু আলোচনাটা হচ্ছে কার সাথে? ইরান তো বলছে আমেরিকার সাথে তাদের কোনো আলোচনা হচ্ছে না। তাহলে আলোচনাটা হচ্ছে কার সাথে? সে এক দারুণ প্রশ্ন। এদিকে লোহিত সাগরে ভারতের একটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা এবং জাহাজটি ডুবেই গেছে। সৌদি আরবের আরেকটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে হুথিরা। তবে পাকিস্তানের জাহাজের ব্যাপারে কি হচ্ছে, তাদের কি ভূমিকা, সেটা আর একটা প্রশ্ন। এদিকে গত রাতে খবর দিয়েছিলাম সৌদি আরবের নাজরান বিমানবন্দরে হুথিরা হামলা চালিয়েছে। তার ফলো আপ হচ্ছে সেই ড্রোন হামলায় বিমানবন্দরের প্রধান যে র্যাডার সিস্টেম, সেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমান ওঠানামার সমস্ত সব কিছু বন্ধ আছে। অনির্দিষ্টকালের জন্য বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্য সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে সৌদি আরবের সাথে ইয়েমেনের পর্দার আড়ালে আলোচনা হচ্ছে। এই আলোচনা কিভাবে হচ্ছে? মধ্যস্থতা করছে কে? গত রাতে দুবাইয়ের জেবেল আলী শিল্প অঞ্চল, সেখানে হামলা হয়েছে। অন্তত 7টা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কারা এই হামলার পেছনে এখনো পরিষ্কার না। এই যে মধ্যপ্রাচ্যকে ঘিরে এত দ্বন্দ্ব, হুমকি, যুদ্ধ, সংঘাত, এর ভেতরে কিন্তু আশ্চর্যজনক একটা ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে তেলের দাম কমেছে। দুই ধরনের তেলের দাম, ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট, দুই ধরনের তেলের দামই 5% কমেছে। এশিয়ার বাজারে যে সমস্ত স্টক এক্সচেঞ্জ, সেখানে লাভ দিয়েছে ঊর্ধ্বমুখী। সুপ্রিয় দর্শক, এই সব বিষয় নিয়েই এখনকার আলোচনা। আশা করি আলোচনা থেকে অনেক অনেক তথ্য পাবেন এবং আলোচনা ভালোও লাগবে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের চ্যানেলটিকে এগিয়ে যাওয়ার জন্য আপনারা সবাই পাশেই থাকুন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। প্রথমেই মহামতি ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে শুরু করি। তিনি 2টা বক্তব্য দিয়েছেন। একটা বক্তব্য হচ্ছে ইরান চুক্তির জন্য পাগল হয়ে গেছে, চুক্তির জন্য আমেরিকার পিছনে পিছনে ঘুরছে, এবং তিনি বর্ণনা দিচ্ছেন যে শনিবারে যে হামলা চালাতে চেয়েছিলেন সেই ব্যাপারে বলছেন যে ইরান আমাদেরকে ফোন করলো, তারা আমাদের কাছে অতি বিনয়ের সাথে, তিনি ঠিক এইভাবে বলছেন, অতি বিনয়ের সাথে আমাদেরকে অনুরোধ করলো যে একটু আলোচনা করা যায়, প্লিজ, আলোচনার সুযোগ আছে, যদি থাকে তাহলে আমরা একটা চুক্তি করতে চাই, আপনারা হামলা বন্ধ করেন। এই অনুরোধের পর আমি হামলা বন্ধ করলাম। এখন তাদের সাথে চুক্তি হবে। আগামী 48 ঘন্টার ভেতরে এই চুক্তি হয়ে যাবে। যদি চুক্তি না হয় তাহলে কিন্তু তাদের উপরে ভয়াবহ হামলা চালানো হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এত বড় হামলা আর হয়নি, এইরকম হামলা চালাবো। খেয়াল করুন, তিনি বলছেন ইরান হামলা বন্ধ করার জন্য অনুনয় বিনয় করেছেন, চুক্তির কথা বলেছেন, আবার বলছেন যে যদি চুক্তি না করে তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে বড় হামলা হবে। তাহলে কি করে হয়? এ কথা মিলল না তো। যারা চুক্তির জন্য বা হামলা বন্ধের জন্য অনুনয় বিনয় করে তারা তো চুক্তিই করে ফেলতো এতক্ষণ, তাদের কি হুমকি দেওয়া লাগে? আসলে ডোনাল্ড ট্রাম্পের কথা মিলছে না, মেলে না, কিন্তু তবু আমাদের শুনতে হয় এই কারণে যে ঘটনার এক সাইডের নায়ক বা খলনায়ক যাই বলি, ট্রাম্প তো বটেই।
তিনি কি বলছেন, কি করছেন, কোন দিকে যাচ্ছেন, তার পদক্ষেপগুলো কি কি, এগুলো তো ফলো করার একটা ব্যাপার থাকেই। আফটার অল এই যুদ্ধ তো তারাই শুরু করেছে। যুদ্ধের একটা বিগ পার্ট আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প। সেক্ষেত্রে তাদের এই সমস্ত কথা, রিপিটেশন, একই কথা বারবার ঘুরিয়ে ফিরিয়ে নানান রকমের সত্য মিথ্যার মিশেল দিয়ে বাট আমাদেরকে শুনতে হয়, উপায় তো নেই, আলোচনাও করতে হয় যে এই বললেন তিনি, এই হলো। তো সেক্ষেত্রে তিনি যে কথা বলছে যে 48 ঘন্টার ভিতরে চুক্তি হয়ে যাবে এবং হুমকি দিচ্ছেন, এই হুমকি যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আলোচনায় যাবে না, চুক্তি হবে না ইরান। এটা ইরানের পক্ষ থেকে বক্তব্য। গতকাল কিন্তু আমি খবর দিয়েছিলাম ইরানের বিশেষজ্ঞ পরিষদ থেকে এই ধরনের আলোচনায় যাওয়ার ব্যাপারে নিষেধ করা হয়েছে। ইরানের পক্ষ থেকে এখনো কোনো আমেরিকার সাথে আলোচনার ব্যাপারে কোনো বক্তব্য দেওয়া হয়নি। এবং এই আলোচনার যে ব্যাপারটা, ডোনাল্ড ট্রাম্প এমনভাবে কথা বলছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এমনভাবে কথা বলছে, মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট এমনভাবে কথা বলছে, মনে হচ্ছে যেন চুক্তি হয়ে যাচ্ছে, আলোচনা হচ্ছে, দুই পক্ষ কাতারে বা পাকিস্তানে বা দুবাইয়ে কোথাও না কোথাও বসে গেছে, ব্যাপক আলোচনা চলছে, এরকম মনে হচ্ছে। কিন্তু ইরানের দিকে তাকালে একেবারে টোটালি অফ, কিছুই নেই। তারা বলছে যে এই আলোচনা হচ্ছে ওমানের সাথে আমাদের, এবং এটা সম্পূর্ণভাবে ওমানের সাথে আমাদের এই হরমুজ প্রণালী আমরা কিভাবে ব্যবহার করব, ভাগ করব, এই বিষয়টা নিয়ে আমেরিকার সাথে কোনো সম্পর্ক নেই। তবে আমি এই সমস্ত ঘাটাঘাটি করে যা শেষমেশ পেলাম সেটা হচ্ছে এইরকম যে কাতার, পাকিস্তান, সৌদি আরব এরা হয়তো মিলে আমেরিকাকে বাদ রেখেই ইরানের সাথে একটা আলোচনা করছে। হয়তো সেখানে আমেরিকার মতামত তাদের কাছে আছে যে তারা কি কি নিয়ে কথা বলতে চায়, কোনভাবে কথা বলে তাদের সন্তুষ্টি আসবে, ইত্যাদি ইত্যাদি। বাট ইরান আমেরিকার সাথে কোনো আলোচনায় যে নেই এটা মোটামুটি পরিষ্কার। তো এই যে আলোচনা চলছে বলে আমি যা বুঝলাম, কারণ হরমুজ প্রণালী তো খুলতে হবে, আজ হোক কাল হোক, কোন ফর্মুলায় খুলবে? এখানে এই হরমুজ প্রণালী ব্যবহার করে তো কাতার তার তেল গ্যাস রপ্তানি করে, কুয়েত, বাহরাইন, সৌদি, ইরাক, সংযুক্ত আরব আমিরাত সবাই। সেক্ষেত্রে হরমুজ প্রণালী তো এই আঞ্চলিক দেশগুলোর জন্য খোলা প্রয়োজন। হয়তো তারা মিলে আলোচনা করছে, সেখানে ইরান শর্ত দিয়েছে। আমি আপনাদেরকে 4টা শর্ত জানাচ্ছি, খুব ইন্টারেস্টিং। হরমুজ প্রণালী এলাকা থেকে আমেরিকার নৌ অবরোধ ইমিডিয়েটলি, খুবই দ্রুত তুলে নিতে হবে, নাম্বার 1। নাম্বার 2, ইরানের তেল, গ্যাস এবং তেলজাত পণ্য যে রপ্তানি করে এটার উপরে আমেরিকার যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। 3 হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত জাহাজ চলাচল করবে তাদের উপর থেকে ফি আদায় করবে, সে যে নামেই হোক না কেন, এই ফি আদায় করবে ইরান এবং এটা বৈধ বলে মেনে নিতে হবে। নাম্বার 4, হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরে যে সমস্ত জাহাজ প্রবেশ করবে, ঢুকবে, সেই সমস্ত জাহাজের উপরে পূর্ণ কন্ট্রোল থাকবে ইরানের, অর্থাৎ কোনটা যাবে, কোনটা ঢুকতে পারবে, কোনটা ঢুকতে পারবে না, এটা ইরান ঠিক করবে। আর যে সমস্ত জাহাজ পারস্য উপসাগর থেকে বের হবে তাদের উপরেও অবজারভেশন চালাতে পারবে, তাদের দেখভাল করবে বা তাদের উপর পর্যবেক্ষণ চালাতে পারবে ইরান। এই 4টা শর্ত মেনে নিতে হবে, তাহলে ইরান হরমুজ প্রণালী খুলে দেবে। এখন এই বিষয়গুলো এই যারা আলোচনা করছে, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশের যে সমস্ত নেতারা আলোচনা করছে, হয়তো তারা মেনে নিতে বাধ্য হবে, উপায় তো নেই। তা না হলে তো হরমুজ প্রণালী খুলছে না এবং তাদের ব্যবসা বাণিজ্য সমস্ত সবকিছু শেষ। গতকাল বলেছিলাম আরামকোর সিও তিনি জানিয়েছেন কি, যে এই যুদ্ধ শুরুর পর থেকে পর্যন্ত, অর্থাৎ হরমুজ প্রণালী বন্ধের পর থেকে পর্যন্ত 260 কোটি ব্যারেল তেল আন্তর্জাতিক বাজারে যেতে পারেনি। এখন পরিস্থিতি আরও খারাপ। আমি একটু আগেই বলেছি যে ইয়েমেনের হুতিরা বাব আল মানদেব প্রণালী এবং লোহিত সাগরে যেটা অবরোধ আরোপ করেছে, যে সেখান থেকে সৌদি আরবের কোনো জাহাজ যেতে আসতে পারবে না, সৌদি বন্দর থেকে কোনো জাহাজ তেল নিয়ে বের হতে পারবে না, বাব আল মানদেব প্রণালীতে যেতে পারবে না। এই অবরোধের আওতায় এ পর্যন্ত 8টি জাহাজে তারা হামলা চালিয়েছে, 29টি জাহাজ ফিরিয়ে দিয়েছে যে যেতে পারবে না, পিছাও। আর গতকালকেই
সৌদি আরবের একটি তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে এবং ভারতের একটি তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। ভারতের তেল ট্যাঙ্কারে হামলার পর সেখান থেকে 13 জন নাবিককে উদ্ধার করেছে, বাট তেল ট্যাঙ্কারটা ডুবে গেছে। পরিস্থিতি কিন্তু ভালো না। এতদিন হরমুজ ছিল, এখন হরমুজের পাশাপাশি বাব আল মানদেব প্রণালী, লোহিত সাগর, এই সংকটে। সেক্ষেত্রে তেলের বাজার বিশ্ব অর্থনীতি হবে কি? খুলতে হবে, না খুললে তো উপায় নেই। এবং এটা যে আমেরিকার শক্তি প্রয়োগের মাধ্যমে সামরিক উপায়ে খুলবে সেটা সম্ভব না, দুটো কারণে। যদি তারা পারতো এতদিন খুলে ফেলতো, তারা পারেনি বলেই খুলতে পারেনি। সেই সামরিক সক্ষমতা আমেরিকার এখন নেই। আর দুই হচ্ছে যে যুদ্ধ শুরু করলে হরমুজ প্রণালীতে এটা তো নিরাপদ হবে না কোনোদিন, চলতেই থাকবে যুদ্ধ। কতদিন? আপনি যতক্ষণ পর্যন্ত ইরানকে সারেন্ডার করাতে না পারবেন ততদিন পর্যন্ত যুদ্ধ চলবে। ইরানকে সারেন্ডার করানো কি খুব সহজ কথা? মোটেই না। ফলে ইরান এখানে বিশেষ একটা সুবিধাপ্রাপ্ত দেশ হিসেবে পরিগণিত হচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। এই জায়গা থেকে হরমুজ প্রণালী যদি খুলতেই হয় তাহলে ইরানের সাথে সমঝোতায় আসতে হবে। ওই যে হুমকি দেওয়ার ভাষা, যে না খুললে এত হামলা চালাবো, অমুক করবো, তমুক করবো, এই সমস্তগুলো দিলে কাজ হবে না। ইরান বলেই দিয়েছে কোনো হুমকি ধমকিতে ইরান হরমুজ প্রণালী খুলবে না। পাশাপাশি গতকাল যে ইরানের বিশেষজ্ঞ পরিষদ থেকে বলা হলো যে এটা নিয়ে কোনো আলোচনা হবে না, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। সেক্ষেত্রে আমেরিকার সাথে যদি চুক্তি না হয়, এই অঞ্চলের দেশগুলোর সাথেই যদি ইরানের চুক্তি হয় এবং এই অঞ্চলের দেশগুলো যদি আমেরিকাকে বাধ্য করে যে ভাই তোমার অবরোধ সরাও, আমরা আর পারছি না, তাহলে সে কিন্তু বাধ্য সরাতে। এরই ভিতরে খবর পাওয়া যাচ্ছে নতুন করে সৌদি আরব তার ঘাঁটি এবং মাটি ব্যবহার করতে দিতে চায়নি আমেরিকাকে। সেদিনের যে হামলা, সেই হামলায় তো প্রধানত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে ঠেকিয়েছে যে এই হামলা করলে একদম সর্বনাশ হয়ে যাবে, খবরদার। আবার ইয়েমেনিদের সাথে পর্দার আড়ালে সৌদি আরব আলোচনা করছে তাদের জ্বালানি এবং সহায় সম্পত্তির উপর যাতে ইয়েমেন হামলা না করে। তো যখন এই আলোচনা ম্যাচিউর হবে তখন ইয়েমেন বলবে না যে তোমার জ্বালানি, তোমার সম্পদ আমি নিরাপদ করবো আর তুমি আমার উপরে অবরোধ দিয়ে রাখবে। এটা তো হতে পারে না। সেক্ষেত্রে আমার উপর থেকে অবরোধ তোলো, আমার বিরুদ্ধে যুদ্ধ তুমি বন্ধ করো, শান্তিতে থাকি, তা না হলে তোমার বিরুদ্ধে আমার হামলা চলবে। এই আলোচনা চলছে ওমানের মাধ্যমে। ওমানের মধ্যস্থতায় সৌদি আরব এবং ইয়েমেনের ভেতরে পর্দার আড়ালে একটা আলোচনা চলছে। আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চেয়েছিলাম, ইন্টারেস্টিং। ইয়েমেনিরা যে লোহিত সাগরে অবরোধ আরোপ করেছে, বাব আল মানদেব প্রণালীতে জাহাজ যেতে দিচ্ছে না সৌদি তেল নিয়ে, এই ব্যাপারে পাকিস্তান এবং চীনের ব্যাপারে ইয়েমেনিরা কিন্তু ভিন্ন ঘোষণা দিয়েছে, ভিন্ন দৃষ্টিভঙ্গি তাদের। পাকিস্তানের জাহাজকে এবং চীনের জাহাজকে তারা যেতে দিয়েছে। এই পর্যন্ত যতদূর জানতে পারলাম, সৌদি আরব থেকে তেল নিয়ে চীনের 21টি জাহাজ বাব আল মানদেব প্রণালী পার হয়েছে, যতদূর মনে পড়ছে, যতদূর জানতে পারলাম। এবং পাকিস্তানেরও একটা দুটো জাহাজ পার হয়েছে, এদের সাথে এক ধরনের সমঝোতা হয়েছে। বাট মোটা দাগে সৌদি আরবের কোনো তেল এবং সৌদি আরবের কোনো জাহাজ ইয়েমেনিদের সম্মতি ছাড়া বের হতে পারছে না, বের হতে পারবে না। এদিকে গত রাতে দুবাইয়ের জেবেল আলী বন্দর এবং জেবেল আলী শিল্পাঞ্চল, এই শিল্পাঞ্চল, এখানে সারা বিশ্বের খুব নামি দামি বড় বড় বহু কোম্পানির অফিস আছে, কারখানা আছে। এখানে হামলা হয়েছে, অন্তত সাতটি বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণ এবং এই হামলা কারা করেছে এটা পরিষ্কার না, তবে ধারণা করা হচ্ছে বা অনেকেই সন্দেহ করছে যে ইয়েমেনের হুতিরা করে থাকতে পারে। এই হামলার অর্থাৎ বিস্ফোরণের পর কালো ধোঁয়ায় ছেয়ে যায়, ধোঁয়া এবং আগুনের কুণ্ডলি উঠতে দেখা যায়। এই বিষয়টা ভিডিও করার জন্য চেষ্টা করেছিল দুইজন ব্যক্তি, হয়তো কেউ কেউ আরও বেশি, বাট দুইজনকে আটক করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের হুমকি নিয়ে আমি আরেকটু কথা বলি। ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের বিরুদ্ধে হামলা চালানোর ব্যাপারে ব্যাপক হুমকি দিচ্ছেন যে যদি চুক্তি না করে তাহলে ইরানকে একেবারে ধ্বংস করে দেওয়া হবে। খুব বাস্তব কথা হচ্ছে কি জানেন, আমেরিকার আসলে সেই সক্ষমতা এখন নেই। গত রাতে আমরা একটা খবর দিয়েছিলাম, আমেরিকার কাছ থেকে তাদের দূরপাল্লার খুব গুরুত্বপূর্ণ দুটি ক্ষেপণাস্ত্র, আর্মি ট্যাকটিক্যাল মিসাইল
এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইল, এই দুটো মিসাইল ব্যাপক মাত্রায় কমে গেছে। কিন্তু আজকে তার ফলো আপ রিপোর্ট কি জানেন? সিএনএন বলছে, সিএনএন কিন্তু আমেরিকার খুবই প্রভাবশালী একটি পত্রিকা, শুধু সিএনএন না, আরও অনেক পত্রপত্রিকা এবং গণমাধ্যম টেলিভিশন চ্যানেল বলছে যে আমেরিকার হাতে শুধু ওই দুটো ট্যাকটিক্যাল মিসাইল এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইল, এই দুটো শেষ হয়নি, থার্ড 80% শেষ, পেট্রিয়ট অর্ধেকের বেশি শেষ। আমেরিকার হাতে যুদ্ধের আগে 400 সামথিং থার্ড ক্ষেপণাস্ত্র ছিল, তার 80% শেষ হয়ে গেলে আর কয়টা আছে? পেট্রিয়ট 2000 সামথিং ছিল, তার অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে। আর ওই যে দুই রকম আর্মি ট্যাকটিক্যাল মিসাইল এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইল, যেটা এই দুটো তো প্রায় শেষের পথে। আরো অনেক, আরো কয়েকদিন আগে আমি একটা খবর দিয়েছিলাম যে ভারত মহাসাগরে অবস্থিত মার্কিন জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার মতো ক্ষেপণাস্ত্র নেই। মধ্যপ্রাচ্যে বিভিন্ন জায়গায় যে হামলা হচ্ছে, সেই সব জায়গায় কিন্তু কোনো ডিফেন্স সিস্টেম নেই। যা টুকিটাকি ছিল সেগুলো তুলে নিয়ে চলে গেছে। মধ্যপ্রাচ্য মোটামুটি মুক্ত এখন ডিফেন্স সিস্টেম থেকে বলা যায়। এই অবস্থায় যদি আমেরিকা ইরানের উপর হামলা চালায়, তাহলে ইরান যে পাল্টা হামলা চালাবে, সেই হামলা ঠেকানোর মতো অবস্থা তাদের নেই। যার কারণে মার্কিন সামরিক বাহিনী প্রচণ্ড বিরোধিতা করেছে ডোনাল্ড ট্রাম্পকে, যে না স্যার, এই হামলা চালানো যাবে না, এই হামলা হলে ভয়ঙ্কর ক্ষতি হবে, ঠেকাবো কি দিয়ে? শুধু তাই না, মজার ব্যাপার হচ্ছে যে এই যুদ্ধকে কেন্দ্র করে 28শে ফেব্রুয়ারি যে যুদ্ধ শুরু হলো, সেই থেকে এই পর্যন্ত বহু সংখ্যক মার্কিন জেনারেল, কর্নেল, মেজর জেনারেল, বিভিন্ন পর্যায়ের বহু সংখ্যক সেনা কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে, পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। কেউ কেউ এমনি পদত্যাগ করে চলে গেছে এই যুদ্ধকে কেন্দ্র করে, মানে বিশৃঙ্খলা, মিসম্যানেজমেন্টের কারণে। যুদ্ধ করে তো সামরিক বাহিনী, তাদের একটা সিস্টেম আছে। না যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ, না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, দুইজনের কেউই তো যুদ্ধ পরিচালনার অভিজ্ঞতা রাখে না, দক্ষতা রাখে না। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ যেভাবে পরিচালনা করছে, সেটা হচ্ছে তার মনে যখন যা আসছে সেটা তিনি তাই করছেন। জেনারেলরা পাগল হয়ে যাচ্ছে যে কখন কোন অর্ডার দিয়ে বসে কিভাবে কি করব। সামরিক বাহিনীর যারা কমান্ডার, যারা জেনারেল, যারা বিভিন্ন পর্যায়ের নেতৃত্বে আছে, তারা তো জানে যে যুদ্ধের পলিসি থাকে, কিছু যুদ্ধের সিস্টেম থাকে, কোনটার পর কোনটা কিভাবে কি। ডোনাল্ড ট্রাম্প ওই সমস্ত না, জাস্ট কমান্ড করেন এবং সেটা বাস্তবায়ন করতে বলেন। এটা কি সম্ভব? যার কারণে আমেরিকার বহু সংখ্যক সেনা কর্মকর্তা, এটা আমার কথা না, এক্সিওস আছে, ওয়াল স্ট্রিট জার্নাল আছে, অনেক পত্রিকা আছে, পদত্যাগ করেছে। তাদের অনেককে বহিষ্কার করা হয়েছে, অনেককে জোর করে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এবং পিট হেগসেথের বক্তব্য হচ্ছে যে নতুন সময়ের, নতুন নিয়মের, নতুন পলিসির, নতুন ডক্ট্রিনের যুদ্ধ, এর সাথে খাপ খাওয়াতে পারে এরকম তরুণ বা নতুন সেনা কর্মকর্তাদেরকে আমরা দায়িত্বে আনছি। যারা আসলে ডোনাল্ড ট্রাম্পের সাথে, পিট হেগসেথের সাথে অ্যাডজাস্ট করতে পারছে না, তারা চলে যাচ্ছে এবং তাদেরকে বিদায় দেওয়া হচ্ছে। মানে দাঁড়াচ্ছে যে মার্কিন সামরিক বাহিনীতে স্বাভাবিক অবস্থা নেই। এই যুদ্ধকে কেন্দ্র করে মারাত্মক একটা বিশৃঙ্খল অবস্থায় পড়েছে মার্কিন সামরিক বাহিনী। সুপ্রিয় দর্শক, আলোচনা শেষ করব, তবে যাবার আগে তেলের বাজার, স্টক মার্কেট সম্পর্কে একটু খবর দিই। এই যে যুদ্ধ পরিস্থিতি, এই যে হুমকি পাল্টা হুমকি, হরমুজ এবং লোহিত সাগর আটকানো, এরপরেও তেলের দাম আন্তর্জাতিক বাজারে 5% কমেছে। কারণ কি জানেন? কমেছে কারণ ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরানের সাথে খুব দ্রুত একটা চুক্তি হয়ে যাচ্ছে এবং হামলা তিনি বন্ধ করেছেন। ব্রেন্ট ক্রুডের দাম 5% কমে এখন প্রতি ব্যারেল $80 বিক্রি হচ্ছে। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট $76 বিক্রি হচ্ছে। এছাড়া এশিয়ার মার্কেটগুলোতে, আমেরিকার মার্কেটেও, স্টক মার্কেটে ব্যাপক জাম্পিং হয়েছে, ঊর্ধ্বমুখী, সূচক ঊর্ধ্বমুখী, দাম বেড়েছে। আশায় একটাই যে ইরানের সাথে আমেরিকার একটা চুক্তি হলে সব সংকট কেটে যাবে এবং পরিস্থিতি ভালো হবে, স্বাভাবিক হবে। অতএব এই আশায় সবাই আবার লেনদেন শুরু করেছে খুব ভালোভাবে। কিন্তু এটা আসলে কতটুকু থাকে সেটা দেখার ব্যাপার। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। যাবার আগে আপনাদের কাছে জানতে চাই যে ইরানের সাথে আমেরিকার যে চুক্তির কথা শোনা যাচ্ছে, আসলে কি এটা
আমেরিকাকে বাদ দিয়ে আঞ্চলিক দেশগুলোর সাথে ইরানের একটা চুক্তি হতে পারে, যার প্রেক্ষাপটে হয়তো আমেরিকা বিনা যুদ্ধে এখান থেকে সরে গেল, আবার হরমুজও খুললো, এই রকমের কোনো একটা ডিপ্লোমেসি হতে পারে বলে মনে হচ্ছে আপনাদের? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখনকার আলোচনা এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।